বেশিরভাগ ক্ষেত্রে হয় অবৈধভাবে তৈরি হয়েছে উইদাউট এনি পারমিশন, আবার যেগুলো পারমিশন নিয়েছে সেখানেও নানাভাবে ব্যত্যয় করে বিল্ডিংগুলোকে ঝুঁকিপূর্ণ করেছে। 3 জন পথচারী মারা গেল, সেই গলিটা একদম পারফেক্ট উদাহরণ এটার জন্য। তো এই ঘটনা ঢাকা শহরে অহরহই হবে। একটা দুইটা যদি বিল্ডিং আপনার ভেঙে পড়ে ওই এলাকা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সার্ভে রেজাল্ট হচ্ছে তারা এই ধরনের কোনো প্ল্যান তাদের জন্য আছে, এটাই তারা এই প্রথম শুনেছে। আমরা একটা অপরিকল্পিত নগরায়নের মধ্যে আছি। আমার সহজ প্রশ্ন, আমরা কতটা অপরিকল্পিত নগরায়নের মধ্যে আছি? ডক্টর আক্তার মাহমুদ, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। বড় শহরগুলোতে তো এই ঝুঁকির মাত্রা একদম রেড জোনে বোধহয়। ধন্যবাদ আপনাকে। হুমায়ুন আক্তার স্যারের কথা শুনছিলাম। স্যার যেভাবে বললেন যে আমাদের যে ঝুঁকিটা আছে এবং ভূমিকম্প হবে, এই বিষয়টাকে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের প্রস্তুতিটা ওই জায়গায় আমাদের খুব বেশি কিছু করার নাই, তাই তো? তাহলে প্রস্তুতিটা কতটা জরুরি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। 2010 সালে ফেব্রুয়ারি মাসে দুটো ভূমিকম্প হয় পৃথিবীতে। একটা হচ্ছে চিলিতে আর একটা হচ্ছে হাইতিতে। চিলিতে মারা গেল 526 জন, এক মাস পরেই হাইতিতে ওখানে মারা গেল প্রায় 2.5 লক্ষ মানুষ। 2.5 লক্ষ থেকে 2,60,000 এরকম একটা রেঞ্জে। আপনি পার্থক্যটা ধরতে পারেন 500 এবং 2.5 লক্ষ। এটার কারণটা কি? কারণটা হচ্ছে 1960 সালে চিলিতে আরেকটা ভূমিকম্প হয়, সেটাও কিন্তু বেশ বড় ধরনের ভূমিকম্প। তারপর থেকে চিলি যেটা করেছে তারা একটা ভালো বিল্ডিং কোড তৈরি করেছে এবং বিল্ডিং কোডটাকে একদম এনফোর্স করেছে, স্ট্রিক্টলি এনফোর্স করেছে। আচ্ছা, ফলে তাদের প্রিপেয়ারনেসটা তাদের মধ্যে ছিল, যে কারণে সেখানে আপনার ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। এখন ঢাকা শহরের যে ভালনারেবিলিটিটা, যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা বহুমাত্রীয় ঝুঁকি। আপনি বলছিলেন না আপনার অপরিকল্পিত নগরায়নের নানাবিধ এখানে অপরিকল্পনা এখানে আছে এবং নানাবিধ সমস্যার মধ্যে আছে। আমি এক দুটো জিনিস একটু উল্লেখ করি যেটা সরাসরি ভূমিকম্পের সাথে যুক্ত। ঢাকা শহরে যদি আপনি ভূমির গঠনটা দেখেন, হুমায়ুন আক্তার স্যার খুবই ভালো করে বলতে পারবেন যে দক্ষিণ থেকে উত্তরের দিকে একটা উঁচু এলাকা আছে যেটা টঙ্গী পর্যন্ত চলে যায় বা আরও সামনে চলে যায়। এই এলাকাটা কিন্তু আরবানাইজেশন হয়ে গেছে 1990 সাল পর্যন্ত বা তার আগ পর্যন্ত। তার পরবর্তীতে নগর যে বিস্তৃতি হয়েছে, কোথায় হয়েছে? পূর্বাংশ হয়েছে আর পশ্চিমাংশ হয়েছে। মেইনলি লো ল্যান্ডে হয়েছে, যেগুলো মূলত বালু ফেলে যেখানে মাটি ভরাট করে এই বিল্ডিংগুলো হয়েছে। তাহলে প্রথম জিনিস হলো বিল্ডিংগুলো হয়েছে নরম মাটিতে। তো নরম মাটিতে তো ঝুঁকি থাকবেই আপনার। সেখানে তো মানে এটা তো ওয়েল নোন যে সেখানে আলাদা একটা ঝুঁকির মাত্রা তৈরি করে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমাদের যেই বিল্ডিংয়ের যে রেগুলেটরি যে আইনগুলো ছিল, যেটা নগর উন্নয়ন বিধিমালা, এর আগে ছিল বিল্ডিং আইন 1996, কোনো একটা আইনেও প্রপারলি সেখানে মানা হয়নি। এবং এই বিল্ডিংগুলো যখন তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় অবৈধভাবে তৈরি হয়েছে উইদাউট এনি পারমিশন, আবার যেগুলো পারমিশন নিয়েছে সেখানেও নানাভাবে ব্যত্যয় করে বিল্ডিংগুলোকে ঝুঁকিপূর্ণ করেছে। বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইনের কোথাও যদি আপনি পরিবর্তন আনেন, এটা নতুন করে একটা নতুন ঝুঁকি তৈরি করে। তো আমাদের এগুলো তো অহরহই পরিবর্তন হয়েছে। আমার খেয়াল আছে আমি 2005 সালে টিআইবি ফেলোশিপে ঢাকা শহরের বিল্ডিংয়ের উপরে একটা গবেষণা করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম 92% বিল্ডিং এবং বিভিন্ন এলাকায় আমি স্যাম্পল করেছিলাম, কোনো না কোনোভাবে বিল্ডিংগুলো ব্যত্যয় করেছে, আইনের ব্যত্যয় করেছে। এখন কোনো আইন মানে কোনো ব্যত্যয় আছে খুবই অল্প ঝুঁকি তৈরি করে, কিন্তু কোনো ব্যত্যয় আছে যেগুলো ভীষণভাবে বিল্ডিংগুলোকে ভালনারেবল করে তোলে। আর আমাদের এখানে স্ট্রাকচারাল ডিজাইন বা আরসিসি বিল্ডিংয়ের সংখ্যাও কিন্তু কম, অন্যান্য বিল্ডিংগুলো বরং বেশি। ফলে এখানে আরেক ধরনের ঝুঁকি। তাহলে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই কত ধরনের ঝুঁকি। এবার আসি ফাইনাল জায়গাটায়, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। সেটা হচ্ছে ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় হচ্ছে সরু গলি, উঁচু বিল্ডিং, 6 তলা 7 তলা বিল্ডিং এবং দুর্বল কাঠামো। তাহলে 3টা ডেডলি কম্বিনেশন: উঁচু দালান, দুর্বল কাঠামো এবং সরু গলি। তাহলে এরকম একটা জায়গায় যেটা এবারের ভূমিকম্পে রেলিং ভেঙে যে 3 জন পথচারী মারা গেল,
সেই গলিটা একদম পারফেক্ট উদাহরণ এটার জন্য। তো এই ঘটনা ঢাকা শহরে অহরহই হবে। যদি ওইরকম মাত্রার আরেকটি ভূমিকম্প হয় বা তার চেয়ে একটু বেশি হয়, তাহলে আপনি দেখবেন যে ম্যাসাকার অবস্থা। আরেকটা উদাহরণ দিয়ে মানে গবেষণার ফলাফল আমি আপনাকে জানাই। জাপানের 3টা ইউনিভার্সিটি, বাংলাদেশের 3টা ইউনিভার্সিটি, সেখানে জাহাঙ্গীরনগর ছিল, বুয়েট ছিল এবং এশিয়া প্যাসিফিক ছিল বাংলাদেশ থেকে, আর এখানে HBRI এবং PWD সরকারি প্রতিষ্ঠান। এই 5টা প্রতিষ্ঠান এবং জাপানের 3টা ইউনিভার্সিটি, আমাদের একটা ছিল, গবেষণা ছিল, যেখানে আমরা ঢাকার পশ্চিমাংশ, আমি নামটা বলছি না, হয়তো তারা মন খারাপ করবেন, তো মানে ওই এলাকায় আমরা যখন গবেষণাটা করলাম, আমরা একটা সুনির্দিষ্ট মেথোডোলজি দিয়ে আমরা বিল্ডিংগুলোর ঝুঁকিটা নিরূপণ করার চেষ্টা করলাম এবং আমরা দেখলাম যে ওই গবেষণার ফলাফলে ওই রোডের মধ্যে 30 ফিট চড়া একটা রাস্তা এবং 30 ফিট চড়া রাস্তার ভেতর থেকে আরও ছোট ছোট গলি, যেগুলো খুবই ছোট গলি। এখন আমরা দেখলাম বেশ কিছু বিল্ডিং আছে, ওই মাত্রায় একটা ভূমিকম্প হলে বেশ কটা বিল্ডিং ভেঙে পড়ে। একটা দুটো যদি বিল্ডিং আপনার ভেঙে পড়ে, ওই এলাকা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনি উদ্ধার তৎপরতা চালাবে কে? এই যে আলী ভাইরা ওখানে যাবেন, ফায়ার ব্রিগেডের লোক যাবেন, কে যাবে উদ্ধার তৎপরতা চালাতে? আমাদের এই বিল্ডিং সরাতে কতটা মানে পেইনফুল এবং এটা কত সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আপনি প্রশ্ন করছিলেন ওনাকে যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা কতটুকু, এটা তো আমরা রানা প্লাজার ক্ষেত্রেই দেখেছি। আমরা একটা বিল্ডিং আমরা এখানে সুন্দরবন হোটেলের পাশে যখন একটা নির্মাণাধীন ভেঙে পড়লো, রাস্তা ভেঙে পড়লো, ফুটপাত ভেঙে পড়লো, সেটা সরাতে 15 দিন সময় লেগেছে। এই হচ্ছে আমাদের সক্ষমতা। আরেকটা সক্ষমতার উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে যে CDMP প্রজেক্ট যখন শেষ হয়ে গেল, তখন সিটি কর্পোরেশনের জন্য একটা প্ল্যান, সম্ভবত ওই প্রোগ্রামেরই একটা অংশ, কন্টিজেন্সি প্ল্যান, আলী ভাই দুইবার উচ্চারণও করলেন কন্টিজেন্সি প্ল্যানের কথা। সিটি কর্পোরেশনের জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 2017 বা 2018 কোনো একটা সময় আমরা সেভ দ্য চিলড্রেনের একটা সার্ভে করলাম যে কন্টিজেন্সি প্ল্যান সম্পর্কে সিটি কর্পোরেশন কেমন জানে বা কারা দায়িত্বপ্রাপ্ত, আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, সিটি কর্পোরেশন কন্টিজেন্সি প্ল্যানের ভেতরে তাদের উপরে যে দায়িত্বগুলো আছে এই সম্পর্কে কতটা জানে। আমাদের সার্ভে রেজাল্ট হচ্ছে তারা এই ধরনের কোনো প্ল্যান তাদের জন্য আছে, এটাই তারা এই প্রথম শুনেছে।